বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসায় ভাসাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Professor Dr. Mead, Yunus is a great personality and my friend also. He has recently taken charge of the interim government of Bangladesh. এদিকে এবার ডক্টর ইউনূসকে নিয়ে মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার? হঠাৎ করে কেন ডক্টর ইউনূস সম্পর্কে মুখ খুললেন? এদিকে মহাবিপদে পড়েছেন মাহফুজ আলম। হঠাৎ করে দর্শকের সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনের প্রশ্ন উঠেছে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, ক্ষমা চাইতে হবে যুদ্ধাপরাধের সহযোগীদের। দর্শক, আমরা সবাই জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামীকালকে প্রজ্ঞাপন জারি করা হবে এবং এখন থেকে সেটা কার্যকর হয়ে গেছে। আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো কার্যক্রম করতে পারবে না, অর্থাৎ বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। তারিখটা কত ছিল? গতকালকে 10ই মে। বিএনপিতে না করেছিল, বাট এখন প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আওয়ামী লীগকে তাদের সকল প্রকার দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আনটিল তাদের বিচার বা ব্লা 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 যা আছে ওই সময় পর্যন্ত। তো এই দাবিটার পিছনে যিনি প্রধান ক্রীড়নক বা যেই ছেলে ব্লুটুথ বয় হাসনাত আব্দুল্লাহদের কিন্তু আরো বেশ কয়েকটা শক্ত এজেন্ডা আছে আওয়ামী লীগের সাথে কানেক্টেড। সেটা হচ্ছে সংবিধান এবং রাষ্ট্রপতি। আসুন, যে রাষ্ট্রপতির দিকে আমরা কেন কথা বলছি, শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কেন কথা বলছি, যে কোনো সময় ওনারও বিদায় ঘণ্টা বাজতে পারে। ভারত পাক যুদ্ধের আবহে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ঘটনা ঘটল। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করল সে দেশের অন্তর্বর্তী সরকার। জানা গেছে অন্তর্বর্তী অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত শেখ হাসিনার দলের উপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, যার ফলে আওয়ামী লীগ কোনো রকমের কাজকর্ম করতে পারবে না। শনিবার 10ই মে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বেশি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা ধারাবাহিকভাবে ভিডিও বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনের প্রশ্ন উঠেছে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে। এনসিপিকে এর সাথে জড়ানো সম্পূর্ণ অহেতুক ও অনাকাঙ্ক্ষিত বলে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, 1971 সালের মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে স্পষ্ট করতে হবে। গণতন্ত্রের উত্তরণের পথে 24 গণ অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের বাংলাদেশপন্থী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। কেবল বৃহত্তর ঐক্যের মাধ্যমেই মুজিববাদকে সামগ্রিকভাবে পরাস্ত করা সম্ভব হবে বলেও বিবৃতিতে জানায় দলটি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসায় ভাসাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে ট্রাম্পের কণ্ঠে বলতে শোনা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন লোক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়ে খুবই ভালো করেছেন ইউনূস। রোববার রাত 11:17 একটি ফেসবুক পেজ থেকে এমন ক্যাপশন দিয়ে দাবি করা হয় ডক্টর ইউনূসের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টটি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন। পরে অবশ্য তিনি সেটি মুছে ফেলেন।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের ফেসবুক পেজে রোববার মধ্যরাতে এক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুলের শেয়ার দেওয়া ছবি ফটোকার্ডের মাধ্যমে শেয়ার করে জানিয়েছে, ডক্টর ইউনূসের প্রশংসা করলেন ট্রাম্প শিরোনামে ভাইরাল ভিডিওটি ভুয়া এবং এডিটেড। মূলত ট্রাম্পের ভিন্ন এক বক্তব্যের ভিডিও এডিট করে ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে। ফ্যাক্ট ডিটেক্টর নামে আরেক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে জানিয়েছে, মূলত ডক্টর ইউনূস সম্পর্কে এমন কিছুই বলেননি ট্রাম্প। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি এআই দিয়ে তৈরি করা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, ক্ষমা চাইতে হবে যুদ্ধাপরাধের সহযোগীদের। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। শনিবার মধ্যরাতে ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, তারা অফিসিয়ালি ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাবোটেজ বন্ধ করে সাফ দিলে আসতে হবে। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, মুজিববাদী বামেরা দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে চক্রান্ত করছে। লীগের এ সকল বি টিম শিগগিরই পরাজিত হবে, অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই। দর্শক, আমরা সবাই জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামীকালকে প্রজ্ঞাপন জারি করা হবে এবং এখন থেকে সেটা কার্যকর হয়ে গেছে। আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো কার্যক্রম করতে পারবে না, অর্থাৎ বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। তারিখটা কত ছিল গতকালকে? 10ই মে 2025। 10ই মে 2025-এ এসে যে সিদ্ধান্তটা সরকার ঘোষণা করলো, সেই সিদ্ধান্তটা কি নতুন সিদ্ধান্ত, নাকি এই সিদ্ধান্তটা আরও কয়েক মাস আগে হয়েছিল? আমি যদি 9 মাসের কথা বলি, 9 মাস না, আমি যদি 8 মাসের কথা বলি, এই সিদ্ধান্ত আরও 8 মাস আগে হয়েছে। এবং আরও 8 মাস আগে হওয়া সিদ্ধান্ত আজকে গতকালকে 10ই মে এসে সরকার ঘোষণা করলো কেন, এবং ঘোষণা করে নতুন কিছু করেছে এই ক্রেডিট নিতে চাইলো কেন সরকার? গোমরটা আসলে কি? গোমরটা একটু ফাঁসি করি। গোমরটা হচ্ছে আজকে থেকে 8 মাসের অধিক আগে, 8 মাস মতো আগে সরকার সিদ্ধান্ত নিয়েছিল এই সিদ্ধান্তটা, এবং সেটা ফলাও করে পত্রিকাতে খবর হয়েছিল। সেই তারিখটা ছিল 2024-এর 5 সেপ্টেম্বর। 2024-এর 5 সেপ্টেম্বর পত্রিকাগুলো যদি আপনি ঘাটেন, তাহলে জাতীয় পত্রিকাগুলোতে কি শিরোনামে খবর পাবেন? যে শিরোনামে খবর পাবেন সেই শিরোনামটা, এবং 10ই মে 2025-এ এসে যে শিরোনামটা, সেই শিরোনামটা যদি হুবহু মিলে যায়, তাহলে আপনি কি করবেন? চলুন একটু এই ব্যাপারে ভেতরে ঢোকার চেষ্টা করি, তাহলে আসল গোমরটা ফাঁস করা যাবে। সেই আলোচনাই করবো এই ভিডিও। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, এই সিদ্ধান্তটা কি গতকালকে 10ই মে হয়েছে? হ্যাঁ, 10ই মে হয়েছে। পত্রিকাগুলো কি বলছে? কয়েকটা পত্রিকার শিরোনাম যদি আপনারা দেখে নেন, যে গতকালকের পত্রিকাগুলো বলছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, নিষেধাজ্ঞা জারি করা হলো। এই জাতীয় বিভিন্ন শিরোনাম করা হয়েছে পত্রিকাতে। এই স্ক্রিনশটগুলো যেগুলো দেখলেন গতকালকের খবর, আমি যদি এখন থেকে অনেক পিছনে চলে যাই, 2024-এর 5 সেপ্টেম্বরে যাই, 2024-এর 5 সেপ্টেম্বর দৈনিক যুগান্তরের শিরোনাম, বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। দৈনিক যুগান্তর এই শিরোনামটা করেছিল, আরও সব পত্রিকাতে এই খবরটা বিভিন্ন শিরোনামে এসেছিল। আপনারা স্ক্রিনশটটা দেখে নিন যুগান্তরের, এবং ভালো করে খেয়াল করুন। আমি অনুরোধ করব আমার টিমকে যে এই স্ক্রিনশটের তারিখটা আরও ভালো করে দেখাতে। যুগান্তর, প্রকাশ 5 সেপ্টেম্বর 2024, 9টা 4 PM, অর্থাৎ রাত 9টা 4-এ এই নিউজটা অবমুক্ত করা হয়েছিল যুগান্তরে। সেখানে কি লেখা ছিল? বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। তাহলে যে সিদ্ধান্ত 2024-এর 5 সেপ্টেম্বর হয়েছিল এবং সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল, সেই সিদ্ধান্ত আবার 2025-এর 10ই মে এসে সেটা আবার ঘোষণা করা, এটার কারণ কি? পুরনো কাসুন্দি আবার ঘাটার কারণ কি? নতুন করে পুরনো কাসুন্দি নতুন করে ঘাটার কারণ একটাই, সেটা হচ্ছে মানুষের মনোজাগতিক ব্যাপারগুলো নিয়ে একটু খেলাধুলা করা, মানুষের মনোযোগকে যেন অন্যদিকে ডাইভার্ট করা যায়, তেমন কথাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে। সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে মায়ানমারে যে করিডোর দেওয়ার প্রসঙ্গ চলছে, সেই ব্যাপারটা থেকে মানুষের কনসেন্ট্রেশন ডাইভার্ট করতেই এই আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন, এবং নতুন করে এই সিদ্ধান্তটা ঘোষণা করা, যে সিদ্ধান্তটা 2024-এর 5 সেপ্টেম্বর হয়েছিল, এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেটি ঘোষণা করেছিলেন। কি বলেছিলেন 2024-এর 5 সেপ্টেম্বরে তিনি?
তিনি সেদিন ছিল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছিলেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সেটি বলেছিলেন। তিনি বলেছিলেন গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে, জুলাই অভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখেই করা হবে। এই ঘোষণাটা তিনি দেন এবং বলেন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড যেন বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে না পারে সেই ব্যাপারে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 2024-এর 5 সেপ্টেম্বর যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটা 2025-এর 10ই মে এসে আবার নিতে হলো কেন? এর পেছনে আসল রহস্যটা কি? যে আন্দোলন আমরা তার আগের 2-3 দিন দেখলাম, সেই আন্দোলনটা করার কারণ কি? এই সিদ্ধান্ত তো অনেক আগে হয়েছে, 8 মাস আগে এই সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বার ঘোষণা করে সেই আন্দোলন স্তীমিত করা, মাঝখানে 3-4টা দিন কাটিয়ে দেয়া, এর পেছনে কি কোনো রহস্য রয়েছে? কোনো রহস্য লুকিয়ে রয়েছে? লুকিয়ে থাকা সেই রহস্যটা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনাগুলো হচ্ছে, করিডোর ইস্যুকে মানুষ যেন ভুলে যায়, যুক্তরাষ্ট্রের কার্গো বিমান বাংলাদেশে এসেছে, বিমানবন্দরে এসেছে, নানা রকমের লেখালেখি হচ্ছে। সেই সব লেখালেখির কি বাস্তবতা রয়েছে আদৌ? সেগুলোকে পাশ কাটাতে ঢাকতেই কি এই ধরনের পুনর্বার একই অনুষ্ঠানের আয়োজন পুনর্বার করা হলো? ব্যাপারটা আসলে কনফিউজিং, ব্যাপারটা একটু মজাদার ব্যাপারটাই ঘটলো গতকালকে, যে ঘটনাটা এর আগে 5 সেপ্টেম্বর 2024 গত বছরে ঘটেছিল। আসল উদ্দেশ্যটা কি দর্শক আপনি বলতে পারেন, ভাবতে পারেন পেছনের আসল উদ্দেশ্যটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। আসসালামু আলাইকুম। এই বিশ্লেষণটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, যদিও এ নিয়ে এখনো গণমাধ্যমে কোনো বক্তব্য আসেনি, তবে আমার ধারণা আসতে সময় লাগবে না। কারণ এই দাবি আগে উঠেছিল, ছোটখাটো চেষ্টাও করা হয়েছিল, কিন্তু সার্বিক সমর্থন না পাওয়ায় এটা করা সম্ভব হয়নি। বিএনপি এতে না করেছিল। বাট এখন প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আওয়ামী লীগকে তাদের সকল প্রকার দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আনটিল তাদের বিচার বা ব্লা 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 যা আছে ওই সময় পর্যন্ত। তো এই দাবিটার পিছনে যিনি প্রধান কিরণক বা যেই ছেলে ব্লুটুথ বয় হাসনাত আব্দুল্লাহদের কিন্তু আরো বেশ কয়েকটা শক্ত এজেন্ডা আছে আওয়ামী লীগের সাথে কানেক্টেড। সেটা হচ্ছে সংবিধান এবং রাষ্ট্রপতি। আসুন, যে রাষ্ট্রপতির দিকে আমরা কেন কথা বলছি, শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কেন কথা বলছি, যে কোনো সময় ওনারও বিদায় ঘন্টা বাজতে পারে। মেইন কারণ হচ্ছে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন, এটা একটা সাংবিধানিক পদ হলেও আমাদের বাংলাদেশের সিস্টেমে যেই রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকে সেই রাজনৈতিক দলেরই কোনো না কোনো কেউ আপনার এই পদটা অলংকৃত করেন। তবে ভিন্নতাও আমাদের বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় আমরা দেখেছি, এটা রেয়ার ছিল। তো আমাদের যিনি এখন আছেন মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে পদ থেকে সরানোর জন্য, চুপ্পু সাহেবকে ইস্তফা দেওয়ার জন্য বেশ কয়েকবার বড় ধরনের জমায়েত করার চেষ্টা করেছিল বিভিন্ন ব্যানার সংগঠন, কিন্তু এটা সফলতার মুখ দেখেনি। হাসনাতদের সর্বশেষ যে বক্তব্য, বিভিন্ন যেই আপনার মানে সার্বিক অবস্থান আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এবারের টার্গেট হবেন রাষ্ট্রপতি। কারণ আমাদের যিনি শাহাবুদ্দিন চুপ্পু আছেন রাষ্ট্রপতি, তিনি আওয়ামী লীগ কর্তৃক নিয়োগকৃত, ইভেন তিনি ব্যক্তি জীবনেও আওয়ামী লীগের রাজনীতি করেছেন একদম অনেক আগ থেকে, এবং যিনি কি বলা হয়ে থাকে যে একজন সিপাহ সালার হিসাবেই তার ভূমিকা নিভিয়েছেন। এখন রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, সো সেই দল কর্তৃক চুজ করা যিনি রাষ্ট্রপতি আছেন তিনি থাকবেন কিনা, এরকম আওয়াজ অনেক বিশ্লেষকরা বলছেন যে আসলে এখন এই বাংলাদেশে কখন কোনটা ঘটে, রাত্রে একটা দেখা আপনি ঘুমাইছেন, সকালে উঠা আরেকটা দেখার কিন্তু সুযোগ আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সর্বশেষ আমরা আবারও বিতর্কের মধ্যে পাইলাম যখন বলা হলো যে আপনার আমাদের সাবেক রাষ্ট্রপতি হামিদ খান, তো হামিদ সাহেব যখন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন, থাইল্যান্ডে সম্ভবত চিকিৎসার জন্য গেছেন, ওনার সাথে গেছেন শ্যালক এবং ছেলে। তো শ্যালক সম্পর্কে আবার শুনছি উনি নাকি জামাতের নেতা, রাষ্ট্রপতি আমাদের সাবেক রাষ্ট্রপতির যিনি শালা আছেন। তো যাই হোক, উনি যাওয়ার পরে এখানে অনেকেই বিভিন্ন জায়গায় এই মন্তব্যগুলো করেছেন সমন্বয়ক লেভেল থেকেও, যে চুপ্পুর নির্দেশেই তিনি এয়ারপোর্টে গ্রিন সিগন্যাল পেয়েছেন। এখন এটা কি শুধুমাত্র অভিযোগ নাকি সত্যতা আছে? আর পিনাকিদা থেকে শুরু করে যারা অনলাইন ইনফ্লুয়েন্সার আছেন
তারা মনেই করছেন এই সরকার মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে মুহূর্তের মধ্যেই এখান থেকে সরাই দেওয়া উচিত। আর এটা নিয়ে বিভিন্ন সময় দাবি দেওয়া প্রেক্ষাপট উঠছে, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বেলায় বিএনপি তাদের অবস্থান আগে না পরের দিন করছে আর কি, বাট বলছে যে তারা চাইছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, খুশি, সার্বজনীন সিদ্ধান্ত। তো এইটার ইউনূস সরকারের জন্য আপনার প্রশ্নবোধক কোনো চিহ্ন থাকলো না কোন জায়গায়, যে আন্তর্জাতিক বিশ্বকে এটা তারা দেখাইতে সক্ষম হবে যে এদেশের সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া, বাম কিছু সংগঠন ছাড়া সবাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাইছে। এখন রাষ্ট্রপতি ইস্যুতেও যদি এরকম সিদ্ধান্ত বা ঘোষণা এনসিপি করে বা আলোচনায় আসে, অনেকে বলছেন টার্গেটটা হয়তো ওইদিকে, তো সেখানেও রাষ্ট্রপতির পদত্যাগ হতে পারে, অপসারণ হতে পারে, যেমনি হোক। আর দিন শেষে সেটাতে বিএনপিও সমর্থন জানাবে। তো অনেকে বলছেন এবার রাষ্ট্রপতির টিকিট কাটার পালা, হয়তো সময় বলে দিবে। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ছাত্রদের প্রধান এজেন্ডার মধ্যে আরেকটা জিনিস আছে সংবিধান, এটা নিয়ে গতকালকে নিউজ দিছি, এরপরে রাষ্ট্রপতি, এরপর আরো কিছু টুকটাক আছে, দেখা যাক কি হয়। তবে এখন বলা যাচ্ছে না। ভালো থাকুন। ভারত পাক যুদ্ধের আবহে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ঘটনা ঘটল। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করল সেদেশের অন্তর্বর্তী সরকার। জানা গেছে অন্তর্বর্তী অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত শেখ হাসিনার দলের উপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, যার ফলে আওয়ামী লীগ কোনো রকমের কাজকর্ম করতে পারবে না। শনিবার 10ই মে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধানের পদে বসেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো মতে দেশে ফেরাতে তৎপর হয়েছিল ইউনূস প্রশাসন। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। গঠিত হয়েছে তদন্ত কমিটিও। বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সূত্রে জানা গিয়েছে, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাকে জেরা করতেও রাজি কমিশন। হাসিনাকে ছাড়ার বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথাও বলেন ইউনূস, কিন্তু ভারত তাতে কর্ণপাত করেনি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকনের সঙ্গে। কি বলেছেন শুনবো। যারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যারা দাবি তুলেছে, আমরা সেখানে দেখেছি জামাত ইসলাম, নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন, যারা আন্তর্জাতিক জঙ্গিবাদের সাথে জড়িত, তাদের নেতা জসিমউদ্দিন রহমানিকেও কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে আমরা দেখেছি। তো এদের সংখ্যা কিন্তু কোনো ক্রমেই 5%-এর 5% উপরে না বাংলাদেশে। এই স্বল্প সংখ্যক মানুষের জনমতের ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল, শুধু তাই নয়, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই রাজনৈতিক দলটিকে কোনোভাবেই নিষিদ্ধ করা সমীচীন হয়নি। এবং সেটি কিন্তু কালকে রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে। এখানে যে প্রশ্নটি আপনি করলেন তার উত্তর হচ্ছে যে নিষিদ্ধ জিনিসের প্রতি তো মানুষের আসলে আকর্ষণ একটু বেশি থাকে। 1 নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যাদের একদম সক্রিয় রেজিস্টার্ড কর্মী 5 কোটি বা তারও বেশি। সেই 5 কোটি মানুষের রাজনৈতিক দলকে আপনি চাইলেই নিষিদ্ধ করতে পারেন না, আর নিষিদ্ধ করলেই তারা চুপসে যাবে বা পালিয়ে যাবে, তার কোনো সুযোগ নেই। এখানে মূলত এই যে আসিফ নজরুল সাহেব যেটা বললেন যে নিরাপত্তার বিষয়গুলো, যেমন উনি বলেছেন যে জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন বা কর্মী, তাদের নিরাপত্তা, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা, সাক্ষীদের নিরাপত্তা, নানা ইস্যু বলেছেন। এরা কারা? এরা মূলত একটি সন্ত্রাসবাদের মাধ্যমে বাংলাদেশে একটি জঙ্গি কায়েমি সত্যবাদী রাষ্ট্র ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করেছে। এই শ্রেণীটি তাদের নিরাপত্তার স্বার্থেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কারণ আওয়ামী লীগ তো প্রতিবাদের দল, রাজপথের দল, তাদের দল কিন্তু জনসমর্থনের একটি দল, এবং এটা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল। 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি পড়ে থাকেন, দেখবেন লুঙ্গি পরা মানুষ যারা কখনো প্যান্ট পরেনি, তাদের হাতে বন্দুক ছিল, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে। আর তখনকার টাই শুট পরা লোকজনগুলো বা প্যান্ট পরা লোকজনগুলো কিন্তু রাজাকার ছিল, তারা কিন্তু পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। সুতরাং জনমানুষের দল, গণমানুষের দল, সেই দলকে নিষিদ্ধ করলে তাদের কিছু যায় আসে না। আর আমি তো যেটা বললাম যে 5 আগস্ট তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এটা আনুষ্ঠানিকতা ছিল না, কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করেছে। তাদের বিচার হচ্ছে। কিসের বিচার হচ্ছে? 3200 পুলিশ মারা গেছে বাংলাদেশে এই জুলাই আগস্টে, তাদের তো বিচার নিয়ে কোনো প্রশ্ন নেই। বিচার হচ্ছে কাদের? যারা বলা হচ্ছে পুলিশ যাদের মেরেছে। তো সেটা তো অমীমাংসিত একটি বিষয়। সেই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করলেন, এটা কোনো যৌক্তিকতা নেই। এটি মূলত জামাত, বিএনপি, হেফাজত অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী শক্তি, তাদের দাবির একটা প্রতিফলন। কারণ এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে বলা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এদের তো কোনো জনসমর্থন নেই, এরা কোনো পলিটিশিয়ান না, পলিটিক্সের সাথে এদের কোনো সম্পৃক্ত নেই। সুতরাং এদের কোনো পার্সোনাল উইংস নেই যারা তাদেরকে সেভ করবে, সেফ গার্ড হিসেবে কাজ করবে। এদের হচ্ছে সেনাবাহিনী এবং এই জনতা। সেনাবাহিনী নিউট্রাল, তারা দেশের কোনো জনতার বিরুদ্ধে গুলি চালাচ্ছে না বা তাদের কোনো প্রোটেস্টকে তারা বাধা দিচ্ছে না। কিন্তু এদের একটা ভয় হচ্ছে যে তারা যে অন্যায়টি করেছে 2024-এর আগস্ট জুলাইয়ে,
তার বিচারের মুখোমুখি তাদেরকে হতে হবে আওয়ামী লীগ ফিরলে। তো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নিতে পারে তাহলে তারা ক্ষমতায় আসবে না। শনিবার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে। জানানো হয় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিবৃতি জারি করা হবে। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত হয় দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার কথা জানান। তার কথায় শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীর শাস্তি দিতে পারবে, সে কথা উল্লেখ করে একটি বিবৃতিও জারি করে ইউনূস সরকার। কি বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শুনব। উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারত পাক যুদ্ধের আবহে বাংলাদেশের রাজনীতিতে একেবারে বড় ঘটনা ঘটেছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেদেশের অন্তর্বর্তী সরকার। জানা গিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত শেখ হাসিনার দলের উপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, যার ফলে আওয়ামী লীগ কোনো রকমের কাজকর্ম করতে পারবে না। শনিবার 10 মে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধানের পদে বসেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো মতে দেশে ফেরাতে তৎপর হয়েছিল ইউনূস প্রশাসন। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। গঠিত হয়েছে তদন্ত কমিটিও। বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সূত্রে জানা গিয়েছে, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাকে জেরা করতেও রাজি কমিশন। হাসিনাকে ছাড়ার বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথাও বলেন ইউনূস, কিন্তু ভারত তাতে কর্ণপাত করেনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।